আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। সিরিয়ায় সাবেক স্বৈরশাসক বাশার আল আসাদের অনুগত বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য উপকূলীয় শহরগুলোতে বাড়তি ফোর্স পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। উত্তর পশ্চিমাঞ্চলীয় অন্তত দুটি শহরে 2 দিন ধরে বাশার অনুগতরা সশস্ত্র বিদ্রোহ শুরু করেছে। আল জাজিরা জানিয়েছে, এই সহিংসতায় ইতিমধ্যে কয়েকশো লোক নিহত হয়েছে। নিহতদের মধ্যে অনেকেই আছেন বেসামরিক নাগরিক। ডিসেম্বরে বাশার পালিয়ে যাবার পর দায়িত্ব নেওয়া নতুন সরকারের জন্য এই বিদ্রোহ দমন বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। শনিবার নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা তারতাউস ও লাতাকিয়া শহরের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। বৃহস্পতিবার এই দুটি শহরের চেকপোস্ট, সেনাবহর ও সেনা অবস্থানে পরিকল্পিত হামলা চালিয়েছে বাশার অনুগত যোদ্ধারা। একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পর প্রতিশোধ নিতে বহু মানুষ উপকূলীয় শহরগুলোতে গিয়েছে। এর ফলে সেখানে কিছু সহিংসতার ঘটনা ঘটেছে, তবে আমরা পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছি। লাতাকিয়া সহ অন্য উপকূলীয় এলাকাগুলোতে কারফিউ জারি করা হয়েছে। এই অঞ্চলগুলোতে প্রধানত শিয়া আলাবি গোত্রের লোকদের বসবাস। বাশার আল আসাদও একজন আলাবি গোত্রের লোক, যার ফলে অঞ্চলটিতে বাশারের সমর্থন রয়েছে। চলমান সংঘাতের মধ্যে কয়েক ডজন বেসামরিক লোক ও সাবেক সরকারের কর্মকর্তা তাদের পরিবার নিয়ে রাশিয়ার সেনাদের খেমেইমিম সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছে। ঘাঁটিটির অবস্থান লাতাকিয়ার পাশেই। রাজধানী দামেস্ক থেকে আল জাজিরার রেসুল সেরদার জানিয়েছে, শনিবার বিকেল থেকে সংঘাতের মাত্রা কমে এসেছে, তবে কিছু এলাকায় সংঘর্ষ তখনও চলছিল। বেসামরিক লোক নিহতের বিষয়টিকে ট্র্যাজেডি উল্লেখ করে তিনি বলেন, যে কয়েকশো লোক মারা গেছে তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সিরিয়ার সরকারি নিরাপত্তা বাহিনী ও তাদের মিত্ররা পশ্চিম উপকূলীয় অঞ্চল ও লাতাকিয়ার পার্বত্য এলাকায় অভিযান চালিয়ে আলাবি সম্প্রদায়ের 340 জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। অবজারভেটরি বলছে, নিরাপত্তা বাহিনী ও সরকারপন্থী যোদ্ধারা আলাবি সম্প্রদায়ের সদস্যদের মৃত্যুদণ্ড কার্যকর করার মতো করে হত্যা করেছে। এছাড়াও তাদের বাড়িঘর ও সম্পত্তি লুটপাট করা হয়েছে। গাজা পুনর্গঠনে আরব লীগ অনুমোদিত $53 বিলিয়ন পরিকল্পনাকে সমর্থন দিয়েছেন ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা। গত মঙ্গলবার কায়রোতে আরব লীগের সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত প্রস্তাবের বিপরীতে একটি বিকল্প পরিকল্পনা পেশ করা হয়। সেখানে গাজায় জরুরি সহায়তা, বিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী গাজার পুনর্গঠনের জন্য একটি ট্রাস্ট তহবিল গড়ে তোলা হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে অঞ্চলটি পরিচালিত হবে। আজ এক যৌথ বিবৃতিতে এই পরিকল্পনাকে সমর্থন দেন ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা। বিবৃতিতে বলা হয়, গাজার পুনর্গঠনে একটি বাস্তবসম্মত সমাধান দিচ্ছে এই পরিকল্পনা। এটি কার্যকর হলে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের ভয়াবহ জীবনমানের দ্রুত ও টেকসই উন্নয়ন হবে। ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসিও আরব লীগের বিকল্প প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। সৌদি আরবের জেদ্দায় শনিবার ওআইসির এক জরুরি বৈঠক শেষে এই প্রস্তাব গ্রহণ করা হয়। এ সময় ওআইসির পক্ষ থেকে আঞ্চলিক উদ্যোগকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়। ওআইসির বিবৃতিতে বলা হয়েছে, ওআইসি গাজার দ্রুত পুনরুদ্ধার এবং পুনর্গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে। মুসলিম বিশ্বের প্রতিনিধিত্বকারী এই সংস্থা আন্তর্জাতিক সম্প্রদায় এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক তহবিল সংস্থাগুলোকে দ্রুত এই পরিকল্পনার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছে। মিশরের প্রণীত এই পুনর্গঠন পরিকল্পনা ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডে থাকার অধিকার নিশ্চিত করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি। আরব লীগের নেতৃত্বের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও এই পরিকল্পনাকে সমর্থন দিয়েছেন, তবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে। ফেব্রুয়ারির শুরুতে ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর প্রথম গাজা পুনর্গঠনের বিস্ফোরক পরিকল্পনার কথা জানান ডোনাল্ড ট্রাম্প। তার প্রস্তাব অনুযায়ী গাজা থেকে সব ফিলিস্তিনিকে জর্ডান ও মিশরে পাঠিয়ে দিয়ে উপত্যকাটির দখল নেবে যুক্তরাষ্ট্র এবং একে পর্যটন বান্ধব মধ্যপ্রাচ্যের রিভিয়েরা হিসেবে গড়ে তুলবে। ট্রাম্পের এই প্রস্তাবকে জাতিগত নিধনের পরিকল্পনা হিসেবে সতর্ক করেছে জাতিসংঘ। সব আরব দেশ এবং বেশ কিছু ইউরোপীয় রাষ্ট্র ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
গাজার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য কাতারের রাজধানী দোহায় একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল। সোমবার দলটি দোহায় যাবে বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সমর্থন ও মধ্যস্থতাকারীদের প্রস্তাবের প্রেক্ষিতে ইসরায়েলি সরকার দোহায় একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে। তবে ইসরায়েল চাইছে প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ আরও বৃদ্ধি করে কিছু জিম্মিকে ছাড়িয়ে নিতে, কিন্তু হামাস বলছে তারা সরাসরি দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চায়, কারণ চুক্তিতে সেটাই বলা ছিল। প্রথম ধাপের যুদ্ধবিরতি চলার সময় থেকেই দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনার শর্ত ছিল, কিন্তু ইসরায়েল সেই শর্ত মানেনি। এখন তারা প্রথম ধাপকে আরও বাড়াতে চাইছে, কারণ দ্বিতীয় ধাপের চুক্তিতে ইসরায়েলি বাহিনীর বিরাট সংখ্যক সেনার গাজা ছেড়ে যাবার কথা রয়েছে। আল জাজিরা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিফেন ইয়টকফের গাজা চুক্তি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহায় যাবার কথা রয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, ইয়টকফ হামাস ও ইসরায়েলের মধ্যে সমঝোতা করে আরও কিছু জিম্মির মুক্তির চেষ্টা করবেন। তবে তিনি আসার আগে সোমবার থেকে দোহায় মধ্যস্থতাকারীদের সাথে দুই পক্ষের আলোচনা শুরু হবে। এদিকে গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৭ জন। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে এবং এতে ঘটছে হতাহতের ঘটনাও। এছাড়া ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মেডিকেল সূত্র আনাদুলুকে জানিয়েছে, দক্ষিণ গাজার রাফা শহরের পূর্বে আবু হালাওয়েহ এলাকায় ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি ড্রোন এই হামলা চালিয়েছে বলেও প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন। তারা আরও জানিয়েছেন, গাজা মিশর সীমান্তে ফিলাডেলফি করিডোরে অবস্থানরত ইসরায়েলি সামরিক যানবাহন দক্ষিণ ও মধ্য রাফায় ফিলিস্তিনিদের বাড়িঘর লক্ষ্য করে গুলি চালিয়েছে। এছাড়াও পূর্ব রাফায় আল সালাম পাড়ায় একটি ইসরায়েলি ট্যাঙ্ক বাড়িঘরে শব্দবোমা নিক্ষেপ করেছে। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা করার বদলে বরং দেশটির ওপর চাপ সৃষ্টি করতে চাইছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে এই সপ্তাহে একটি সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে তিনি ইরানের নেতাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন, যাতে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা শুরুর প্রস্তাব রয়েছে। ট্রাম্প ফক্স বিজনেসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইরানকে সামলানোর দুটি উপায় রয়েছে, একটি সামরিক উপায়, অন্যটি একটি চুক্তি করে তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করা। শনিবার শীর্ষ কর্মকর্তাদের সাথে এক বৈঠকে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের ওপর আরও কঠোর বিধিনিষেধ চাপানোর চেষ্টা করছে, যা পূর্ববর্তী আলোচনা থেকেও কঠিন। তাদের উদ্দেশ্য কোনো সমস্যার সমাধান করা নয়, বরং নিজেদের শর্ত চাপিয়ে দেওয়া। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র দাবি করেছে যে ইরানকে তাদের প্রতিরক্ষা সক্ষমতা ও আন্তর্জাতিক প্রভাব সীমিত করতে হবে এবং এমন কিছু বিষয়ে নতুন শর্ত সৃষ্টি করেছে যা আমরা মেনে নেব না। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ নীতি উল্লেখ করে বলেন, এটি তাদের উদ্দেশ্য নয়, শুধুমাত্র তাদের আগ্রহের সঙ্গে মানানসই নতুন দাবি চাপানো। ২০১৮ সালে ট্রাম্প পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর থেকে ইরান তার পারমাণবিক কর্মসূচি আরও বৃদ্ধি করেছে। বাইডেন প্রশাসন ও ইউরোপীয় নেতাদের উদ্যোগে কোনো সাফল্য আসেনি। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যস্থতায় যুদ্ধবিরতির তৎপরতার মধ্যে ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ রুশ বাহিনীর হামলায় অন্তত ১৪ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাতভর দেশটির উত্তরাঞ্চলীয় শহর দেব্রোপিলিয়া ও খার্কিভ অঞ্চলের একটি এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। হামলায় নিহতদের মধ্যে অন্তত ৫টি শিশু রয়েছে। প্রাণঘাতী এই হামলার প্রতিক্রিয়া জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এসব হামলায় প্রমাণিত হয় রাশিয়া শান্তির সপক্ষে নয়। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা স্থগিত ও কিয়েভকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধের পর ইউক্রেনের রুশ বাহিনী প্রথমবারের মতো বড় পরিসরে এই ক্ষেপণাস্ত্র হামলা চালাল। গত সপ্তাহে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বাক বিতণ্ডার পর শান্তিমূলক এসব পদক্ষেপ নেয় ওয়াশিংটন। এই হামলার
নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের ২৭টি দেশের এই জোটের পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন, ইউক্রেনে রাশিয়ার অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে পুতিন দেখাচ্ছেন যে তাদের শান্তি প্রতিষ্ঠার প্রতি কোনো আগ্রহ নেই। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের ৩টি গ্রাম ইউক্রেনীয় বাহিনীর দখলমুক্ত করেছেন রুশ সেনারা। ইউক্রেন ও রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে যুক্তরাষ্ট্রের তৎপরতা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির লক্ষ্যে আগামী মঙ্গলবার সৌদি আরবে দুই পক্ষের মধ্যে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প ও জেলেনস্কি। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, তাদের মধ্যস্থতায় জেদ্দায় এই বৈঠক হতে যাচ্ছে। যুদ্ধ বন্ধে এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধি দলের মধ্যে রিয়াদে এক বৈঠকের আয়োজন করেছিল সৌদি আরব। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।